আমি আজকে যে অত বড় ফ্যাক্টরি তুমি দেখতেছ, হাজার হাজার শ্রমিক কাজ করে, আমি কিন্তু এখনো জুতা বানাইতে পারি। আমি বলি নাই এখনো, দেখছো বহু বছর আগের কথা। দ্যাট মিনস 2000 টাকা, অনেক টাকা। আজকে তোমাকে আমার ওই ব্যবসার গল্প বলবো, যে ব্যবসা থেকে আমি অনেক বেশি অর্থ উপার্জন করেছি, অনেক বেশি সম্মান উপার্জন করেছি এবং প্রচুর স্ট্রাগলও করতে হয়েছিল। পুরো ঘটনাটা বলতে গেলে অনেক লম্বা হবে, তারপরেও চেষ্টা করবো এটাকে শর্ট করে বলার জন্য। 1994 আমি ইমিগ্রেশন ভিসা নিয়ে আমেরিকা চলে যাই। মজার ব্যাপার হলো, ওইখানে যাওয়ার 15 দিনের মধ্যেই আমি গ্রিন কার্ড পেয়ে যাই এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারও পেয়ে যাই। তো এত শর্ট টাইমের ভিতরে এটা পেয়ে যাওয়ার একটা আনন্দ আছে। তো আনন্দ উপভোগ করার জন্য আমরা কয়েকজন মিলে, ফ্যামিলি মেম্বার মিলে আটলান্টিক সিটিতে চলে গেলাম, যেখানে ক্যাসিনো আছে। তো গুড লাক, ক্যাসিনো খেলতে খেলতে এক পর্যায়ে গিয়ে আমি প্রায় $7,500 লাভ করে ফেললাম। 4 আনা দিয়ে যেগুলি খেলে শিখি, কোয়ার্টার দিয়ে। তো লাভ করার পরে আমি আর খেললাম না, যে খেললে হেরে যেতে পারি, পয়সাটা চলে যাবে। আমি আটলান্টিক পাড়ে দিয়ে হাঁটতেছি, হঠাৎ আমার নজরে পড়লো, এখানে বলে রাখা ভালো, তখনও আমি আমেরিকাতে কিন্তু গিয়েছি, গ্রিন কার্ড পাইছি, আমি কিন্তু কোনো কাজে যোগদান করি নাই। এবং এখানে একটা জিনিস বলি, আমেরিকাতে গেলে যে যত বড় শিক্ষিত হোক, যত স্কিল পিপল হোক, শুরুতে কিন্তু জব করতে হয়। আর আমার জীবনে আমি কোনোদিন জব করি নাই। আমি শুরু থেকেই ক্রিয়েটিভ ওয়ার্ক করতাম, ব্যবসা করতাম। সো সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটতে গিয়ে আটলান্টিক ওশানে আমি দেখলাম যে ওইখানে পাট দিয়ে এক ধরনের জুতা তৈরি করা হয়, মানে পাটের জুতা বিক্রি করতেছে। সেই আমলে আজ থেকে কত, প্রায় 30 প্রায় 40 বছর আগের কথা, তাই না? 1995 না, 30 বছর আগের কথা। সো 30 বছর আগের কথা। ওইখানে দেখলাম যে পাটের জুতা বিক্রি করতেছে এবং প্রতি জোড়ার দাম প্রায় $10। আমার আমেরিকা থাকার সিদ্ধান্ত ওই জুতা দেখেই চেঞ্জ করে ফেললাম, যে না, আমি এখানে কেন? আমার দেশের পাট, তখন পাটের মন কত, $40। যে আমার দেশের পাট ফ্রান্স ইম্পোর্ট করে, স্প্যানিশরা ইম্পোর্ট করে করে ওইটা দিয়ে তারা জুতা তৈরি করে আমেরিকাতে বিক্রি করে। ফ্রান্সে বিক্রি হয় আমি জানতাম না তখন, আমেরিকাতে বিক্রি করে $10 করে। আমি কেন আমেরিকাতে আসছি কাজ করার জন্য? আমার তো এখানে এস্টাবলিশমেন্ট আছে, যেই কাজ সেই চিন্তা। উইদিন 5 days আমি ফ্লাই করে চলে গেলাম ফ্রান্সে। এই জীবনের প্রথম ফ্রান্সে যাচ্ছি, প্যারিসে ল্যান্ড করলাম। আমি একটা অক্ষর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানি না, কোথায় যেতে হবে তাও আমি জানি না। তখন এই ধরনের ইন্টারনেট বা গুগল ছিল না। তো আমি ওইখানে গিয়ে একটা প্যারিস এয়ারপোর্ট থেকে ট্যুরিজম বুথ আছে যেখানে, ওইখান থেকে একটা বুকিং করলাম। আমার এখনো মনে আছে, হোটেল বেলফাস্ট, এভিনিউ কাটনো। জীবনে যতবার ফ্রান্সে গেছি ওই হোটেলে পড়েছিলাম। ওই হোটেলে গিয়ে উঠলাম, উঠে যে কেউ ইংরেজি বলে না বা বলতে চায় না, এটা ফ্রেঞ্চ ক্যারেক্টার। আমি ওইখানে যেই হোটেলের যে রিসেপশনে যে লোকটা করে বা ম্যানেজার, ওই সিঙ্গেল লোক ওইখানে কাজ করে, ওই ভদ্রলোক ইংরেজি বলতে পারে, তাকে কনভিন্স করার চেষ্টা করলাম। তাকে বুঝাইলাম, ভাই আমি এই জুতাটা আমি বানাইতে চাই, এটার ফ্যাক্টরিটা কই। তো সৌভাগ্যক্রমে ওই লোকটা ব্যবসায়ী মানসিকতার লোক ছিল। সে বলল, হ্যাঁ, এটা সাউথ ফ্রান্সে তৈরি করে, এখান থেকে অনেক দূর। তো এই কথা বলার পরে আমি বললাম যে আমি সাউথ ফ্রান্সে যেতে চাই।
কিন্তু সে তো চাকরি করে। যাই হোক, এক পর্যায়ে তাকে কনভিন্স করা হলো যে পার ডে সেই আমলে এভরি ডে তাকে $50 করে দেব, যে কয়দিন লাগে সে আমাকে ঘুরে দেখাই আনবে, প্লাস আসা যাওয়া থাকা খাওয়া সব আমার। এই ভদ্রলোক আমাকে নিয়ে চলে গেল, ফ্লাই করলো, 7-8 দিনের ছুটি নিয়ে চলে গেল। ওখানে গিয়ে আমাকে ফ্যাক্টরি দেখানোর জন্য, এটা সাউথ ফ্রান্স, এটাকে বলে বাস্ক এরিয়া, হিলি এরিয়া। সো এই ফ্যাক্টরিগুলি সাধারণত কেউ দেখাইতে চায় না, এগুলি স্পেসিফিক ডিজাইন আছে। যাই হোক, কপাল ফেভার করলো, এক ভদ্রলোকের কোনো বাচ্চা কাচ্চা নেই। আজ থেকে 30 বছর আগে আমিও তো ইয়াং ছিলাম, তাই না? তো ওই ভদ্রলোকের বাচ্চা কাচ্চা নাই, যে কারণে ও ভদ্রলোক কনভিন্স হলো আমাকে দেখাবে। তো আমি ভিতরে ঘুরে ফ্যাক্টরি দেখলাম মেশিনারি খুব বেশি না, কিন্তু হ্যান্ড ওয়ার্ক আছে। তো আমাকে সে বলল যে দেখ, তুই মেশিনারি কিনে নিতে পারবি, কিন্তু এই জুতা কিভাবে তৈরি করে এটা তো হ্যান্ডমেড, তুই যদি ওইটা না জানোস তাহলে তো বানাইতে পারবি না। যাই হোক, আমি কনভিন্স হয়ে গেলাম। মজার ব্যাপার হলো, ওই ভদ্রলোক আমাকে তার বাড়িতে থাকতে দিল, বিরাট বাড়ি, আলিশান বাড়ি, জামাই বউ 2 জন আমাকে ওখানে থাকতে দিল। আমি নিজে হাতে ফ্রান্সে ওর ফ্যাক্টরিতে জুতা সেলাই শিখেছি। তারপরে ওরা যখন এসছে তখন আমি, আমার ওয়াইফ আর সবাই মিলে আবার কাজ শিখছি, কারণ এদেরকে দিয়ে এত আর লেবার ট্রেন্ড আপ করাতে পারবো না, সো এক্সপেন্সিভ। বিশ্বাস করবে, আমি আজকে যে অত বড় ফ্যাক্টরি তুমি দেখতেছ, হাজার হাজার শ্রমিক কাজ করে, আমি কিন্তু এখনো জুতা বানাইতে পারি। চলো আমি তোমাদের দেখাই। আমি দেখি, বহু বছর হাত দেই না, কিন্তু আমার ধারণা, আমার মেমোরি এখনো ঠিক আছে, জুতা সেলাই করতে পারবো। আমি তোমারে দেখাই। তাহলে তুমি যে ব্যবসা করবে, এই ব্যবসা নিজে শেখার চেষ্টা করো, নিজে বুঝার চেষ্টা করো। যদি নিজে বুঝতে পারো তাইলে কোয়ালিটি বুঝবে, প্রোডাকশন কোয়ান্টিটি বুঝবে, এবং ব্যবসা প্রতি দরদ বাড়বে। আজকে চলো তোমারে দেখাই। কত বছর হবে? 30 বছর আগে, 30-35 বছর আগে আমি শিখছি, এখনো কিন্তু ভুলি নাই। এক্স্যাক্টলি জুতার এই জায়গাটা সবচাইতে হার্ড। যখনই তুমি যে কাজই করো না কেন, নিজে শিখার চেষ্টা করবা। তোমার ব্যবসা সম্পর্কে ধারণা তোমার নিজের থাকতেই হবে, মিনিমাম হলেও ধারণা থাকতে হবে তোমার। এটা আমার ব্যক্তিগত মতামত, যে যেই ব্যবসায় করে যদি তোমার মিনিমাম যদি ধারণা থাকে, তাহলে তুমি মালের কোয়ালিটি বলো, প্রোডাকশন বলো, হ্যাঁ, সব কিছু সম্পর্কে তোমার একটা ভালো ধারণা জন্মাবে। 2-4 দিন কাজ চালাইলে আবার আগের স্পিড আসবে। এটা কিন্তু ফুল স্পিডে যখন হয় তখন শুধু এইভাবে টানা যায়, এবং এরা যারা কাজ করে তাদের কিন্তু এদিকে তাকাইতে হয় না। আমি 5-7 দিন কাজ করার পরে তাই হবে, আমারও হয়তো লাগবে না, বাট আমি চেষ্টা করে দেখলাম এটা হয় কিনা, সেলাই করে কিনা। এই কার জুতো রে বাবা, এটা তোরা সেলাই করে নিস। আমার টাকা নিয়ে খুব একটা দুশ্চিন্তা ছিল না। প্রথমত আমি যখন এখান থেকে আমেরিকা যাই তখনও আমার কাছে টাকা ছিল, আর আমেরিকা গিয়ে তো এট এ টাইম $7,500। সো মানসিক অবস্থা অন্যরকম। আমি দেশে আসি, দেশে আসার পর ফ্যাক্টরি সেট আপ করি, হিস্ট্রি অনেক লম্বা। ওই ভদ্রলোক বয়স হয়ে গেছে, তার সব মেশিনারি আমি কিনে নেই। শর্ত একটাই, সে এখানে এসে আমার মেশিনারি সেট আপ করে দেবে এবং কিভাবে জুতা বানাইতে হয় শেখাবে। মেশিনারি ইনস্টল করলাম, আমি শিখলাম। পরবর্তী উনি যখন আসলো তখন ওয়ার্কার তো আর খুঁজে পাচ্ছি না হ্যান্ডমেড শুয়ের, এবং এশিয়াতে তখন এই ধরনের হ্যান্ডমেড শু ছিল না, মানে জুট বেজ। তো আমি, আমার ওয়াইফ প্লাস আমার 2 রিলেটিভ, এই 4 জনকে
বাড়ির, আমার ডিওএইচএস এর বাড়ির ড্রয়িং রুমে আমরা, ওইখান থেকে আসতে সোল নিয়ে আসলো, কাপড় নিয়ে আসলো, আমরা হ্যান্ড স্টিচটা আমরা শিখলাম। ওই হলো আমার ব্যবসার শুরু। ফ্যাক্টরি সেট আপ করলো, জুতার নিচের সোলটা মেকানিক্যালি হয়, উপরের সেলাইটা হ্যান্ডমেড হয়। আমি এখানে বলে রাখি, এই ব্যবসা করতে গিয়ে আমার কি পরিমাণে স্ট্রাগল হয়েছে, জাস্ট ওয়ার্কার কালেকশনটাকে আমি তোমারে বলি। ওখানে আমি এসে কুমিল্লাতে হাউজিং স্টেটে একটা 4 তলা বাড়ি ভাড়া করলাম। ইন দ্য মিন টাইম আমার সোল প্রোডাকশন শুরু হয়েছে। ঢাকার একটা ফ্যাক্টরি আমার আগেরই ছিল, ওই ফ্যাক্টরিতে সোল নিয়ে এসে আমি তখন হ্যান্ড স্টিচ শুরু করাবো। এখন ওয়ার্কার তো আর পাই না, কারণ জুতার কাজ করা হইলো একেবারে নিচু কাজ, মান সম্মানের প্রশ্ন, কেউ কাজ করবে না। আমি লেবার খুঁজে পাচ্ছি না। যাই হোক, গরিব এলাকা বেছে আমি যেই এলাকার ভিতরে গরিব জোন আছে ওইখান থেকে কিছু ওয়ার্কার কালেক্ট করলাম, প্রচার করাইলাম যে শিক্ষাকালীনও ডেলি 10 টাকা 20 টাকা পাবে। আস্তে আস্তে মেয়েরা আসতে লাগলো, কাজও শিখাচ্ছি। হঠাৎ একদিন আমি আমার ওই বিল্ডিং এ অফিসে বসে আছি, দুপুরের পরে দেখি গেইটে এক মহিলা চিল্লাফাল্লা করছে, খুব চিল্লাইতেছে, আর এক ভদ্রলোক মহিলাকে খুব মারতেছে। আমি ওখান থেকে দৌড়ে নিচে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এরে মারেন কেন? কয় আমার বউ, আমি বলবো আপনার সমস্যা কি? না আমার সমস্যা নাই, কিন্তু মারতেছেনটা কেন? কয় মিয়া আমি রিক্সা চালাইয়া ভাত খাইতাম পারি, আমার তো একটা মান সম্মান আছে। এখানে জুতার কাম করতো, চিন্তা করো অবস্থা। আমি যে জুতা নিয়ে স্বপ্ন দেখতেছি, যে ভদ্রলোক রিক্সা চালাইতেছে তার কাছে এটা মান সম্মানের প্রশ্ন। যাক, চ্যালেঞ্জ আমি নিলাম, ভদ্রলোকের নিয়ে আসলাম, বুঝলাম উনি ক্ষুধার্ত। এনে ওনাকে দোকান থেকে পরোটা এক্সকিউজ মি পরোটা মাংস এনে খাওয়াইলাম, মাথাটা ঠান্ডা করলাম, পরে বুঝাইলাম আপনি রিক্সা চালান, এটা যেমন একটা কাজ, জুতা তৈরি করা এটাও একটা কাজ, কাজের ভিতরে তো উঁচু নিচু নাই। শুকুর আলহামদুলিল্লাহ, ভদ্রলোক কনভিন্স হইল। মজার ব্যাপার কি জানো, পরবর্তীতে সে তার ওই মহল্লায় আমাদের জুতা লটে নিয়ে যাইতো, নিয়ে ওইখানে সে শ্রমিক সৃষ্টি করছিল। প্রথম তার ওয়াইফকে আমরা শিখাইলাম, সে তার পাড়াতে ওইভাবে শ্রমিক সৃষ্টি করে ওইখানে প্রত্যেক সপ্তাহে প্রায় 500, 700, 1000 পেয়ার জুতা আমাদের তৈরি করে দিত। ইমাজিন করো, 1000 পেয়ার জুতা তৈরি করা 40 বছর আগের কথা। 50 পয়সা করে যদি কমিশন পাই, ইউ আর টকিং অ্যাবাউট 500 টাকা এ উইক, দ্যাট মিনস 2000 টাকা, অনেক টাকা। এই ব্যবসা করে দেখো আমি যেমন এই স্ট্রাগল করেছি, তারপরও আমি শ্রমিক পাচ্ছিলাম না। তখন কুমিল্লাতে একটা প্রস্টিটিউশন সেন্টার, রেড জোন ছিল। কে বা কারা ওই রেড জোনটা ভেঙে দিল, পুড়ে দিল। আমার ওয়ার্কারের প্রয়োজন। তখন এরা ভাসমান হয়ে গেল, ভাসমান পতিতা হয়ে গেল। আমি চিন্তা করলাম এদেরকে কাজে লাগানো যায় না। আমি খুঁজে খুঁজে এদেরকে কালেক্ট করা শুরু করলাম। আমার একটা গাড়ি ছিল, ওই গাড়িতে খুঁজে খুঁজে রাত্রবেলা ওদেরকে খুঁজে নিয়ে আসতাম, এনে এদেরকে থাকার জায়গা দিতাম, বললাম তোরা থাকবি, খাবি, জুতা সেলাম চলে, যদি শিখতে পারো অনেক টাকা কামাই করবি, এই খারাপ কাজে যাওয়ার দরকার নাই। অনেক স্ট্রাগল হয়েছে। কিছু লোক যে টিকে নি তা না, তবে তোমার একটা জিনিস বলি, ভিক্ষাবৃত্তির সাথে যারা জড়িত এবং দেহ ব্যবসার সাথে যারা জড়িত আছে, তাদেরকে হার্ড ওয়ার্কের সাথে জড়ানো খুব সহজ কাজ না। ঠিক আছে, তারপর ব্যবসা শুরু। ফ্রান্সের ওই ভদ্রলোক আমাকে যেভাবে ফেভার করলো, ওই ভদ্রলোকের ফ্যাক্টরি তো বহু পুরনো ফ্যাক্টরি ছিল, ওনার বায়ার ছিল। তো আমি এখানে জুতা বানানো শুরু করলাম, বায়ার নিয়ে আর চিন্তা করতে হলো না। ভদ্রলোক বায়ার নিয়ে আসলো, উনিও লাভ করলো, আমাকেও দিল। আমি তোমার বলবো, এই ব্যবসা থেকে আমার জীবনে
ব্যবসাতে যত টাকা উপার্জন করছি তুলনামূলকভাবে বিগ অ্যামাউন্ট অফ হাইস্ট অ্যামাউন্ট অফ প্রফিট করেছি বা টাকা উপার্জন করেছি আমি এই ব্যবসা থেকে, এবং রাষ্ট্রীয় সম্মান পেয়েছি আমি এই ব্যবসা থেকে। আমি এই ব্যবসা করার কারণে বহুবার রাষ্ট্রীয় স্বর্ণপদক পেয়েছি। আমি এই ব্যবসা কর দিয়ে আমি বহুবার সিআইপি হয়েছে। সুতরাং তারপর আমার সিদ্ধান্ত চেঞ্জ, আমি আর আমেরিকা যাইনি। আমেরিকান গ্রিন কার্ড এক্সপায়ার, আমার ছেলেবেলেরাও আর ইন্টারেস্টেড না, আমরা এখানে সেটেল। সো আসলে বাংলাদেশ অনেক মজার জায়গা, অনেক সুন্দর জায়গা। স্ট্রাগল করলে পৃথিবীর যে কোনো জায়গায় উঠা যায়, তবে তৃতীয় বিশ্বের আমাদের এই দেশগুলিতে উঠা সবচাইতে সহজ, সবচাইতে কুইক উঠা যায়। কারণ আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পারি, এই ওয়েদারে আমি বড় হয়েছি, মানুষের মানসিকতা জানি। ঠিক আছে, কেউ যদি চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে আসে অবশ্যই সাকসেস হতে পারে। আজকের এতটুকু থাক, অন্য ব্যবসা অন্যদিন গল্প করবো। থ্যাংক ইউ বেটা।